সম্মানিত দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিল। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় নির্বাচনী আকাঙ্ক্ষা ও বাস্তবতা। নির্বাচনী আকাঙ্ক্ষা ও বাস্তবতা। আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন সৈয়দ মামুন মাহবুব, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার ডান দিকে আছেন মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট রাজনীতিবিদ, সভাপতি, নাগরিক ঐক্য। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার বাম দিকে আছেন কে এম পাটোয়ারি, মিডিয়া ব্যক্তিত্ব এবং সমাজকর্মী। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। একজন আইনজীবী, একজন মিডিয়া কর্মী আর একজন রাজনীতিবিদ। একজন রাজনীতিবিদকে আমরা পেয়েছি যিনি এবারের যেই নির্বাচনের কথা বলছি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুটি আসনে, বগুড়া এবং ঢাকা থেকে। আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচনে প্রার্থী হয়েছেন, মনোনয়ন জমা দিয়েছেন, একটিতে বাছাইয়ে টিকে গেছেন, আরেকটি বাছাইতে টিকেননি এবং আপিল করেছেন। আপনার কাছ থেকে আপনার ব্যক্তিগত নির্বাচনী আকাঙ্ক্ষা এবং সামগ্রিক নির্বাচন প্রস্তুতি বিষয় জানতে চাই। ব্যক্তিগত নির্বাচনের আকাঙ্ক্ষার কথা বললে তো খুব সোজা কথা হলো জিততে চাই। এখন যদি আপনি বলেন যে সামাজিক আকাঙ্ক্ষা কী, রাজনৈতিক আকাঙ্ক্ষা কী, সেটা হলো আপনি যেটা সাবজেক্ট নির্ণয় করেছেন তার সাথে যায়। দেখেন, মানে অনেক লড়াইয়ের পর তো ইলেকশনটা এসছে এবং সবার আমাদের কাছে এক্সপেকটেশন হচ্ছে একটা গুণমান সম্পন্ন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন যেন হয়। সেই নির্বাচনের ফলাফল যাই হোক, ম্যান্ডেট তো জনগণ বেশ কিছু দিয়েছেই, জুলাই সনদ আছে, সবাই মিলে এই যে সংস্কারের আলোচনা হলো তা থেকে জুলাই সনদ তৈরি হয়েছে। এগুলোকে খেয়াল রেখে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা, যেটা আগের মতো নয়, যেটা বাসযোগ্য সবার জন্যে, যেটা সুখকর, যে দেশটি আমরা কথা বলতে পারবো, গর্ব করতে পারবো সেরকম। এবং সেরকম একটা দেশ গড়ে তোলবার জন্যে দেশে গণতন্ত্র দরকার, যেটা 3টা টার্ম পরপর নির্বাচনের মধ্যে দিয়ে ধ্বংস করা হয়েছিল। তো সেই রকম নির্বাচন করাটার উপরে নির্ভর করছে যে পরবর্তী বিষয়টা কীরকম হবে, তাই মনে করি। এমন নয় যে নির্বাচন ভালো হলেই যারা আসবে তারাই যে সব ভালো করে ফেলবেন, তা না, কিন্তু নির্বাচনটা যদি না হয় তাহলে এটা হবে না। তো সেই লক্ষ্যে যদি প্রশ্নটা করেন কীরকম দেখছেন নির্বাচন কীরকম হতে পারে, তাহলে এইখানে ইফস অ্যান্ড বাটস মেলা। মানে এই বইয়ের মধ্যে অনেকে অনেক কথা বলেছেন। নির্বাচন নির্ধারিত দিনে হবে কিনা, এখনও এই স্টুডিওতে ঢোকার সময় আমি প্রশ্ন শুনেছি, ঘর থেকে বেরুলে শুনি মানুষ বলে ভাই আসলে ভোট হবে। আমার কাছে অবাক লাগে, হবে না কেন? একটাও যদি আলোমিল গায়েব কিছু হয়, এমন হয় যেরকম ট্রাম্প গিয়ে ইয়েকে ধরে নিয়ে চলে গেছে, এইরকম কাণ্ড হয়। কাকে ধরে নিয়ে যাবে না, এখানে কাকে ধরে নিয়ে যাবে তা বলবো না, কিন্তু এরকম একটা কিছু হয় যদি, মানে একদম অস্বাভাবিক কিছু হয়। কিংবা ধরেন আমাদের দেশের মধ্যে বড় 2-3টা পার্টি বললো করবো না নির্বাচন, তখন সরকার কি ইলেকশন রাখবে নাকি বন্ধ করে দেবে? এগুলো তো খুবই অনিশ্চিত বিষয়, তার উপরে কিন্তু মূল্যায়ন করা যায় না। আপনি যা দেখেন যে ফ্যাক্টরগুলো দেখা যায়, অথবা যেটা এখন হয়তো দৃশ্যমান হয়নি কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে, তাহলে সেটা নিয়ে কথা বলা যায়। সে অর্থে আমি মনে করি নির্বাচনটা হবে, ধরে নিয়ে আমি কথাটা বলছি। এখন কেউ যদি তর্ক করে যে হবে কি হবে না, সেটার মধ্যে আমি আপাতত যাচ্ছি না। আমি মনে করি এই যে ধরেন 3 দিন আগেই জামাত ইসলাম, এনসিপি এবং আরও একটা পার্টি সরাসরি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করেছেন, একটা দলের প্রতি পক্ষপাতিত্বের প্রশ্ন করেছেন এবং বেশ কড়াভাবেই বলেছেন এরকম হলে এই নির্বাচনের লাভ কি, উদ্দেশ্য তো ব্যর্থ হয়ে যাবে। তো এগুলো সাথে সাথে বিষয়টা আছে যে সবচেয়ে বেশি যেটা একটা ভালো নির্বাচন দিতে পারে পুলিশ ফোর্স, সেটা প্রোঅ্যাক্টিভ, তো এগুলো অ্যাক্টিভও নয়, তারা ভার্চুয়ালি কোনো কাজই করে না। এবং কি হয়েছে, ধরেন আওয়ামী লীগ যেহেতু এখন দৃশ্যপটে নাই, বিএনপি এখন একক, মানে প্রায় নিরঙ্কুশ হয়ে গেছে একটা দল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা বাতাস, আমি দেখি সবাই ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় যাবে, তো প্রশাসন কি ধরছে, তারাই ক্ষমতায় যাবে। এবং যে প্রশাসন মনে করে যে ওই লোকটা বা ওই দলটা ক্ষমতায় যাবে, তারা তাকে টাচ করবে, এই নির্বাচনে বড় কোনো সমস্যা হলে সেরকম কিছু করতে পারবে তারা? আমাদের দেশে তো সেই সংস্কৃতি গড়ে ওঠে নাই, পুলিশ বা প্রশাসন দেখবার পরেও কিছু করতে পারে। যে হ্যাঁ, ছোটোখাটো বিষয় আছে, এক্সারসাইজ আছে, যেমন ধরেন তারেক সাহেবের উত্তরবঙ্গ যে সফর, কারণগুলো যেগুলোই দেখাক না কেন, নির্বাচন কমিশন মনে করেছে যে এটা নির্বাচনকে প্রভাবিত করতে পারে, এটা প্রচারের ধর্মী একটা হতে পারে, অতএব তারা অনুরোধ করেছে এটা না করতে এবং তারা রেখেছেও। পজিটিভ দিকও আছে,
কিন্তু সবার উপরে বড় কথা হচ্ছে এই নির্বাচনকে সুষ্ঠু জায়গায় নিয়ে যাওয়ার জন্যে স্টেক হোল্ডার যারা যারা আছে, তার মধ্যে আমি একটা পুলিশকে বলি স্টেক হোল্ডার্স। স্টেক হয়তো নয়, কিন্তু তারপরেও তার ফ্যাক্টর সেই অর্থে। আর স্টেক হোল্ডারদের মধ্যে যদি পলিটিক্যাল পার্টি বলেন, তাহলে তাদের দায়িত্ব সবচেয়ে বেশি। তারা মিলে এটা যদি করতে পারে তাহলে ভালো হবে। সৈয়দ মামুন মাহবুব, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ। বিষয়টা হলো যে 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পরে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার ওত নিলেন 8ই আগস্ট 2024। 8 তারিখ থেকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলতেন, যেটা জাস্টিস শাহাবুদ্দিন বলেছিল 90-এর 6 ডিসেম্বরে, যে ছাত্ররা তোমরা তোমাদের ক্যাম্পাসে ফিরে যাও, রাজনৈতিক দলগুলো আপনারা আপনাদের পার্টি অফিসে থাকেন, দেশ চালানোর দায়িত্ব আমাকে দিয়েছেন, আমাকে দেশটা চালাতে দেন, একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু হোক। আমরা এবার স্বপ্নের নাম করে যেটা দেখলাম, মবক্রেসি এবং ভয়ের সংস্কৃতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিল। দেওয়ার ফলে আমাদের শ্রদ্ধেয় নেতা মান্না ভাই যথার্থ বলেছেন, নির্বাচনের কিন্তু মাঠ পর্যায়ে নির্বাচন কন্ট্রোল করে জেলায় ডিসি, এসপি, উপজেলায় ওসি, ইওনো। এটা হচ্ছে বাস্তব, তাত্ত্বিক কথা বলে লাভ নেই। তারাই নির্বাচন পরিচালনা করে। ঢাকায় বসে নাসিরুদ্দিন সাহেব হাজার ইনস্ট্রাকশন দিক, তাহলে তো হাসিনার আমলে সুষ্ঠু নির্বাচন হতো, বা এর আগে এরশাদের আমলে, বা বেগম জিয়ার 96-তে যে একতরফা নির্বাচন করলেন। কিন্তু এইখানে এই সরকারের আমি সবচেয়ে বড় ব্যর্থতা বলবো, ইচ্ছাকৃত নাকি তারা বুঝতে পারেনি, সেটা হচ্ছে তারা আইন শৃঙ্খলা এবং আইনের শাসনের মধ্যে হাঁটলেন না। সর্বশেষ আপনি যেটা দেখলেন, আপনি ভিডিওটা দেখেছেন, থানায় আমাদের বাচ্চা বয়সী, আমার একটা ছেলের বয়সী একটা ছেলে গিয়ে বলল, আমি অমুক এসআইকে জ্বালিয়ে দিয়েছি, সন্তোষকে থানা জ্বালিয়ে দিয়েছি, তাকে অ্যারেস্ট করে রাখা গেল না। আপনি ওই পুলিশের অফিসারের ওই থানায় কি আর মানসিকতা থাকবে কাজ করা? যার ফলে নির্বাচনটা একেবারে মানে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। অংশগ্রহণমূলক নিরপেক্ষ ভোট দিয়ে যাতে শান্তিতে ভোটার ফিরতে পারে, এটা আমার আকাঙ্ক্ষা, হৃদয়। কিন্তু আমার মস্তিষ্ক বলে, কম বেশি যে অভিজ্ঞতা হয়েছে, এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন এইটা হলে একটা মিরাকেল হবে। আমি চাই সেই মিরাকেল হোক আমাদের বাংলাদেশের স্বার্থে, কিন্তু খুব কঠিন বলা সুষ্ঠুভাবে হবে কিনা। আরেকটা বিষয় আমি জানি না, মান্না ভাই আমাকে আমাদের কারো সমৃদ্ধ করবেন, এই আন্দোলনের কোনো পর্যায়ে সে ছাত্রদের 9 দফা বলেন, বা এই যে মান্না ভাইরা সহ বিএনপিরা সহ যে সমমনা বা বিভিন্ন জোট ঐক্যবদ্ধ, কোনো জায়গায় কোনো দাবি ছিল কি না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে? একটা বড় অংশের জনসমর্থন, জনগণকে আপনি ভোটের বাইরে রেখে, বরং দেখেন মুসলিম লীগকে তো কেউ নিষিদ্ধ করেনি। মুসলিম লীগ রাজনীতিতে অপাঙ্ক্ত হয়ে গেছে 54 যুক্তফ্রন্টের বিজয়ের মধ্যে। আমি সেদিন প্রশংসাই করব, এই সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে বিএনপি নেতা হুম্মাম কাদের নমিনেশন পেপার জমা দিয়ে এসে বলছে যে আমার খুব ভালো লাগতো যদি ভোটে আমি আওয়ামী লীগকে হারাতে পারতাম, ওই শান্তি আমার আলাদা হতো। তা আমিও তো মনে করি যে যারা দোষী তাদের আপনি বিচার করেন, সে বিচারের কাজ এগোচ্ছে না। কিন্তু এই যে নিষিদ্ধের কালচার আমাদের দেশে, নিষিদ্ধ করে কোনো রাজনীতিকে আপনি বন্ধ করতে পারেন না। আপনি যদি সেই রাজনীতি অপছন্দ করেন, তাহলে আপনাকে উন্নত রাজনীতি দিয়ে, উন্নত শাসন দিয়ে জনগণ থেকে ওই দলকে বিচ্ছিন্ন করতে হবে। এখন তো উল্টো হচ্ছে, এখন তো মানুষের মমতা বাড়ছে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে। আপনার মনে আছে ছোটবেলায় যে সিনেমা নিষিদ্ধ লিখে দিত, ওই সিনেমা বেশি দেখতাম আপনি আমি গিয়ে হলে, বা ওই যে তখন কি ছিল ভিসিপি নাকি ভিসিআর। তো সুতরাং এটাও একটা ইনহেরেন্ট দুর্বলতা রয়ে যাবে এই ইলেকশনের, যাই হোক যেটা হয়েছে হয়েছে। কিন্তু সবচেয়ে বড় মুশকিল হচ্ছে আইনের শাসনের পথে এই সরকার হাঁটছে। আসবো আপনার কাছে। কে এম পাটোয়ারি, আইনের শাসনের পথে যদি নাই হাঁটে, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা কিভাবে হবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক। আমাদের যে দীর্ঘদিন আমরা ভোট থেকে বঞ্চিত ছিলাম, আমাদের কি সমস্যাটা ছিল, এই সমস্যাগুলি কি এখন বিদ্যমান আছে কিনা, যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলে আমার কি সমস্যা ছিল, সমস্যাগুলি আমি অ্যাড্রেস করছি কিনা। একটা ফোড়া হইলে ফোড়ার যদি এটা রুটটা আবিষ্কার না করা হয়, রুটের যদি চিকিৎসা না করে উপরে মলম লাগানো হয়, সাময়িক হয়তো রিলিফ হবে, কিন্তু আলটিমেটলি ওইটা ওইভাবে রয়ে গেছে। তো আমরা যে রাজনীতি ব্যক্তিবর্গের যে আচরণ দেখতে আছি, এখানে আগের থেকে এই গুণগত যে অনেক পরিবর্তন হয়ে গেছে, ওনারা অনেক সহনশীল হয়েছে, এরকম কোনো দেখা যাচ্ছে না। তো এখন একটা ইলেকশন করতে গেলে এগুলি একটা ফ্যাক্টর, এটা লাগবে। দ্বিতীয় নম্বর হলো যে পার্টিসিপেটরি ইলেকশন। আমাদের ইলেকশন তো প্রবলেম ছিল না, আমাদের অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য ইলেকশন জন্যই আমরা কিছু সারা বিশ্ব তাই বলছে, আমরাও বলছি তাই।
তো এখন যদি ওইটা দেখতে যাই আমরা, তাহলে দেখা যাচ্ছে যে এখানে অংশগ্রহণমূলক হচ্ছে না। এখানে একটা বড় অংশ কিন্তু ইলেকশনের বাইরে থাকতেছে। একটা আপনি হিংসা যারা এর আগে নির্বাচনে ছিল এই নির্বাচনে নাই, নাই, যারা গত নির্বাচনে ছিল না তারা এই হ্যাঁ, নির্বাচনে সেই জন্য আছে। তাহলে এখানে আমি সমস্যার সমান মূলে যাইতে হবে। সমস্যা উৎপত্তি কি হলো, কাউকে একটা বড় অংশকে বাইরে রাখলে সমাধান হবে না, সাময়িক হয়তো প্রশমিত হবে, তুষের আগুনের মতো এটা জ্বলে উঠবে, তখন আবার ওরা বাধা হয়ে দাঁড়াবে। তো আমরা তো আলোচনার মাধ্যমে এই যতগুলি সমস্যা আছে, আমাদের ধর্মে বলছে, সব জায়গায় বলা হয়েছে যে আলোচনার মধ্যে তুমি সমাধান করে ন্যারো করে আনো, তোমার যে গ্যাপটা আছে গ্যাপ ন্যারো করে আনো, পাবলিকের সাথে, ইলেকশন কমিশনের সাথে, তারপর প্রশাসনের সাথে এগুলি করে আনার জন্য। কিন্তু সেখানে সেরকম কোনো উদ্যোগ আমরা দেখি নাই। বাহুল্য কতগুলি কাজের মধ্যে সংস্কার এটা সেটার মধ্যে গেছে, কিন্তু এই ব্যাপারে কোনো অন্যায় যে মতানৈক্য যেটা আছে, যারা দোষী আছে তাদের যদি শাস্তির আওতা আইনা বাকিদেরকে যে পিউরিফাই, যে অন্য যারা আছে যারা দোষ করে নাই তাদের যদি অংশগ্রহণ করা হইতো, তাহলে এটা বাধা করতো না। তাদের অস্তিত্বের প্রশ্ন, তারা তো বাধা দিতে আসবে। তারপরে তাদের থেকে যারা বেনিফিট পাইছে, আমাদের পার্শ্ববর্তী যারা, তারা কি বসে থাকবে? তারা চাবে না এই গভর্নমেন্টকে সাকসেস হইতে, কিন্তু গভর্নমেন্ট নিজেই তো জানে না তার সমস্যাটা কোন জায়গায়। তো এখানে যাইয়া গভর্নমেন্টের, তারপরে একটা হলো গভর্নমেন্টের নিরপেক্ষতা চাইছিল, নিরপেক্ষ তারা রাখেন, তারা কিংস পার্টি করলো। তারপরে ওদেরকে প্যাট্রোনাইজ করে, পুলিশ প্যাট্রোনাইজ করে তাদের মিটিংয়ে লোক জোগাড় করে দিল। আবার এরা ক্যাবিনেটে ছিল, এটার দরকার ছিল না। ওনার তো এই গভর্নমেন্টের তো নিরপেক্ষ লোক নির্বাচন করা হচ্ছে। তারা কী করলো, আমরা দেখলাম তারা অ্যাটর্নি জেনারেল নিচ্ছে একটা পার্টির থেকে, আবার এখন সচিব নিচ্ছে আরেক পার্টি থেকে, জামাতের থেকে। তো এইখানে জামাত, বিএনপি এগুলি তো করার ইউনুস সাহেবের তো এটা তো ওনার কাছে তো কেউ চায় না এটা। এর বাইরে কি লোক আছে? থাকবে না কেন? 18 কোটি লোক সবকে আমরা পার্টি করি নাকি? আমরা তো পার্টি করি না, সবাইকে পার্টি করে আমি জানি না, মান্না ভাই তো করে, আমরা জানি এটা, কিন্তু মামুন সাহেব কি এটা করে না? এখানে 18 আপনি কি পার্টি করেন? এখন আমি জানি না আপনি দাঁড়িয়ে রাখছেন যে আমার জামাত করেন কিনা, এটা আমি জানি না। তারপরে যদি আপনার নিজের বলেন, দেখেন বলে দেন যে না আমি দাঁড়িয়ে রাখলে আমি জামাতি না, তাহলে সেটা আপনি ডিক্লেয়ার করেন। কিন্তু কথা হচ্ছে আমরা তো পার্টি ছাড়া 18 কোটির লোকের সব রাজনীতি করে না। একটা ডিসাইডিং ফ্যাক্টর থাকে যে তারা রাজনীতির দুই দিকে কোনো দিকে যায় না, তারা কিন্তু ডিসিশনটাও রেজাল্টটা হয় ওদের দ্বারা, ওই অংশটুকু। তাহলে রাজনীতির উদ্দেশ্য যারা আছে তাদের দিয়ে একটা মাত্র 10-12 জন লোক, 18 কোটির মধ্যে এটা কি পাগলে বিশ্বাস করবে 10-12 জন নিরপেক্ষ লোক পাওয়া যায় না? তো প্রথমে আমরা নিলাম কি বিএনপির আইন বিষয়ক সম্পাদককে অ্যাটর্নি জেনারেল বানালাম, তখন গভর্নমেন্টে নাই, অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে হইলো? রাষ্ট্রের সুপারিশ ক্রমে বলা আছে সরকার প্রধানের সুপারিশ ক্রমে নিয়োগ দেওয়া হবে, আইজি নিয়োগ গেলো, সরকার নাই, 3 দিন অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ হয়ে গেল। তো অ্যাটর্নি জেনারেল আইনের লোক, উনি তো প্রেসিডেন্ট তো ছিলেন। প্রেসিডেন্ট থাকলে কি হবে? কারণ এখানে প্রেসিডেন্ট নিজে অ্যাক্ট করতে পারবে না। যেমন মাইক নিজে কিছু বলে না, এই যে আমরা যে সাউন্ড ব্রেকে কথা বলছি, নিজের কোনো বক্তব্য না, আমার বক্তব্য হচ্ছে প্রচার করতেছে। ঠিক অনুরূপ প্রেসিডেন্টও হয়েছে কি, রাষ্ট্রপতি যা বলবে, রুলস অফ বিজনেসে যেটা বলা আছে যে রাষ্ট্রপতি সরকার প্রধানের সুপারিশ ক্রমে অ্যাক্ট করবে, তাহলে সেইটাকে একটা ফাঁক রয়ে গেছে, এটা অবৈধ হয়ে গেছে। তারপরে আসলে দুদু একটা স্বাধীন প্রতিষ্ঠান, সেখানে দেখা যাচ্ছে উনি একসময় বেগম জিয়ার এপিএস ছিল। আমি বলছি না সে খারাপ লোক, তা বলছি না, কিন্তু বলছি যে একটা নিরপেক্ষতা থাকলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ কেন করবো আমি? প্রশ্নবিদ্ধ তো আমি না করলে পারতাম। আমার যদি এমন কিছু পায় না, তাহলে উনি আমাদের কাছে শাসন দিলে আমরা জিতাম। আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে মাহমুদুর রহমান মান্না, আপনি 2টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা দিয়েছেন। 2 আসনের বিষয়ে একটু শুনতে চাই। একটিতে আপনার মনোনয়ন বৈধ হয়েছে, আর একটিতে বৈধ হয়নি। ইনফরমালি যখন কথা বলছিলাম না, তখন আপনি সময় বলেছিলেন একটা স্লটে 3 মিনিট করে। এই কাহিনী বলতে গেলে আপনার পুরো স্লট শেষ। ছোট্ট করে বলুন। খুব ছোট্ট করে বলতে গেলে, আমি মানে আমাদের যে আন্দোলনটা হয়েছিল সেই সময় একটা কথা হয়েছিল, যেহেতু জোট করে অনেকেই মিলে আন্দোলন করছিলাম, প্রশ্ন উঠেছিল ভাই কত আন্দোলন হলো, সরকার বদলায়, মানুষের তো ভাগ্য বদলায় না। তা ঠিক আছে, তাহলে আমরা ভবিষ্যতে ভাগ্য বদলাবার জন্য একটা সুনির্দিষ্ট কর্মসূচি নেব, একটা সংস্কার করব, সবাই মিলে এই দেশটা বদলাবো, একসাথে নির্বাচন করব, সংস্কারও করব, একসাথে নির্বাচন করবার চিন্তা ছিল। তো তখন হয়েছে কি, ধরেন দলের মধ্যে যদি স্পিরিটটা না ছড়ায়, তাহলে আপনাকে আমি নমিনেশন দেবো বা আপনি নির্বাচন করবেন, পাটোর এসে মনে করবেন কেন উনি করবে কেন আমি করি, এটা মিটিগেট করার ব্যবস্থা থাকতে হবে, এটা ছিল না। ফলে আমাকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে, আমার এলাকা থেকে মোটামুটি ঠিক ছিল। কিন্তু ওই এখানকার এক পার্টির নেতা, তিনি এর বিরুদ্ধে যাচ্ছে তাই করে বেরিয়েছেন। আমি এক কথাই বলছি, যাচ্ছে তাই করেছেন। সেইটা নিয়ে শেষ পর্যন্ত আমাকে কোর্টে যেতে হয়েছে। কোর্টে আমি জিতেছি। জিতবার পরে আমি যখন নমিনেশন দেব, তার আগে সেই পার্টি যিনি আমার বিরুদ্ধে এগুলো করলেন, তাকে ওইখানে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য একটা স্লিপ দিয়েছেন। আমি পরে জিজ্ঞেস করেছি যে কেন, আমি তো ঠিকই আছে, আমি তো আপনার জোট থেকে? মানে জোট তো এখন নেই, যেটা ছিল
যারা মিলে আমরা একসাথে আন্দোলন করছি। মানে আমি বলি আমরা তো বিএনপি সহ যুগপৎ আন্দোলন করছি না, সবাইকে মিলে বলছি একসাথে নির্বাচন করবো, কথা তো হচ্ছে। অতএব বিএনপি তার সেই প্রার্থীকে দিয়েছে, তিনিও জমা দিয়েছেন, তা আমিও জমা দিয়েছি। এরপরে তাদের খুবই ঐকান্তিক চেষ্টায় আমার দুটো জায়গায় নমিনেশনে ঢাকারটা টিকেছে কিন্তু বগুড়ারটা টিকে নেই। কেন সে জবাব আমি জানি না। এটা এমন কিছুই হতে পারে না। মামুন সাহেব আমার মানে উকিল ছিলেন প্রথম থেকে, উনি জানেন। মানে সবাই আপনার বুঝবে- উকিল? জি ওকে, তার কাছে যাব। হ্যাঁ যাবেন, কিন্তু সবাই এটা জানে যে এমন কোনো মানে খুবই ফ্লিমজি গ্রাউন্ড। আমি আপনাকে শুধু বলি, ধরেন এই যে স্ক্রুটিনি হচ্ছে না, স্ক্রুটিনি মানুষকে বাদ দেওয়ার জন্য নয়, স্ক্রুটিনি হলো রেকটিফাই করার জন্য। কোনো ফর্ম যদি ভুল ফিল আপ করা হয় তার স্কোপ আছে, আপনি কারেকশন করতে পারেন। এমনকি ওইখানে আপনার সাপ্লিমেন্টারি এফিডেভিট পর্যন্ত দেবার সিস্টেম আছে। কিছু না করে বগুড়া একটা মব তৈরি করা হয়েছে স্ক্রুটিনির মধ্যে, করে এটা বাতিল করে দেওয়া হয়েছে। এখন আমি কি করব? আমি যখন দেখছি যে এই পরিস্থিতি হলো যে পাল্টা ওইখানেও হয়েছে, তাহলে আমি আর একটা জায়গায় দিয়ে রাখি, সেই হিসেবে আমি 18-তে দিয়েছি। কিন্তু দেখছি যে 18 থেকেও লোকজন আমার সাথে যোগাযোগ করছেন, বলছেন এখানেই করেন, ওখানে যেহেতু ঝামেলা, আপনি সবসময় ঢাকায় থাকেন, এখানে করলে ভালো হবে। তারা বোঝাচ্ছেন কী কী, দুটো জায়গায় স্টে করছে। আমি একটা অ্যাপিল করেছি যাতে আমাকে যে ডিসকোয়ালিফাই করা হয়েছে ফর ক্যান্ডিডেচার, এটা রিটেন করে থাকে, বিকজ ভুল করেছে তারা। যদি তারা দেয় তখন আমার দুটো জায়গার প্রশ্ন আসবে। তখন আমি ভদ্রতা করেই আমাদের যে জোট সঙ্গী যারা যারা ছিলেন তাদেরকে বলবো, পার্টিকুলারলি বিএনপিকেই বলবো যে যেহেতু তাদের সাথে আমার সমস্যা, আপনারা কি বলতে চান, কি বলে শুনি, শোনার পরে ডিসাইড করবো। তবে এইটা ঠিক যে এইখানে তো কোনো জোট নেই এখন, বলা হচ্ছে সমঝোতা হবে, কিন্তু সমঝোতা হয়নি। সমঝোতা আমাকে জিজ্ঞেস করতো যে আপনি কি ইলেকশন করতে পারবেন, কারা তাকে বললো যে না আর কেউ কিছু করতে পারবে না, উনি বাদ পড়ে গেছেন। আমি কোর্ট আমার বিরুদ্ধে রায় দেয়নি, তো কোর্ট আমার পক্ষে রায় দিয়েছে, তবু আর একটা ড্যামি দেবার দরকার কি? ধন্যবাদ আপনাকে সৈয়দ মামুন মাহবুব। আপনি যে তার আইনজীবীতা আমার জানা ছিল না। তা আমরা যেহেতু আপনি আমার আইনজীবী, সৌভাগ্য যে মাহমুদুর মান্নাকে আমি রিপ্রেজেন্ট আমাদের বিচার ব্যবস্থা, আমাদের বিচার বিভাগ পৃথক হয়েছে, পৃথক সচিবালয়ও হয়েছে। বিচার বিভাগের পৃথকীকরণ বিষয়ে একটু শুনতে চাই, কেমন চলছে পৃথকভাবে? দেখেন, কিছু কিছু কথা আছে মানে সামগ্রিকভাবে জনপ্রিয়। আমাদের সাবেক সেতুমন্ত্রী, যাই বিতর্ক থাকুক, তার একটা বিখ্যাত উক্তি আমরা এখনো হাসি মনে হলে, উনি ওই বিআরটি এর এক কর্মকর্তাকে 3বার বদলি করেছিল, মাসুদ নামে এক ভদ্রলোক, তারপরও সে দুর্নীতি থামায়নি বা মিসরুল করা থামায়নি। তো লাস্টে একবার ওবায়দুল কাদের বলছিল, মাসুদ তুমি আর ভালো হলা না। তা আমাদের বিচার অঙ্গনে আমি সহ অনেকেই সর্বোচ্চ আদালতে আমরা হাস্যরস করে বলি, মাসুদ আর ভালো হলো না, অর্থাৎ আমাদের বিচার বিভাগ আর ভালো হলো না, মানে খারাপ বলছি না। তো আপনি দেখেন মাহমুদুর রহমান মান্না সাহেবের, আমি আর মান্না ভাইও চাইনি, আমিও চাইনি যেখানে এটার মধ্যে ঢোকা, কিন্তু দেখা দরকার যে আমাদের নির্বাচন কমিশনগুলোর যে মাঠ পর্যায়ে যে ঠিকমতো তার ওয়ার্ক করতে পারছে না। মাহমুদুর রহমান মান্নার দুটি কারণে বগুড়া 2-এর আসন বাতিল, মনোনয়নপত্র বাতিল বলেছে। একটা কি, মান্না সাহেবের নামে পতিত স্বৈরাচার শেখ হাসিনা 2টি রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছিল গুলশান থানায়, শুধু এফআইআর হয়েছিল, এজাহার, চার্জশিট হয়নি, এবং পরে তদন্তে পায়নি, উনি অব্যাহতি পেয়েছেন। ওইখানে ফর্মে আছে কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত হলে তার বিবরণ দেওয়া, অভিযুক্ত না, সার্টেনলি তিনি দেননি, কোনো প্রয়োজন নেই। আরেকটা হচ্ছে একটা এভিডেভিডে 2টা তারিখের জায়গায় 2 পাতায় একটা জায়গায় একটা ছোট তারিখে একটা ছোট্ট ভুল হয়েছে। এইটা কোনো নিয়ম নীতি বাদ দেন, আইন যেটা আরপি 1972 গণপ্রতিনিধিত্ব আদেশ, সেইখানে আর্টিকেল 14 ধারায় আছে যে কোনো ভুল ত্রুটি শোধরানোর সুযোগ দিতে হবে। এটা তো অনিচ্ছাকৃত। এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশনে জনাব মান্না সাহেব যে আপিল করেছে, যদি নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে আপিলগুলো নিষ্পত্তি করতে চায়, তাহলে মান্না সাহেবের নির্বাচনের মনোনয়নপত্র বৈধ হবে। এখন আমরা অপেক্ষায় আছি আগামীকাল কি হয়। ন্যায় বিচারের সাথে ওনারটা বৈধ হতে হবে। আর আপনি সামগ্রিক বিচার ব্যবস্থা শোনেন, আমি কিন্তু কেউ যেন ভুল না বোঝে, আমি কিন্তু স্বপ্নচারী মানুষ। আমি প্রচণ্ড নেগেটিভ সময়ে স্বপ্ন দেখি এবং মানুষ বাঁচেই স্বপ্ন নিয়ে। এত কিছুর পরও আমি মনে করি যে নির্বাচন হওয়া খুবই জরুরি, এর কোনো বিকল্প নাই, যেই হোক, যে আসুক না আসুক। কিন্তু মুশকিলটা হচ্ছে, আপনাকে তো সাংবিধানিক পদধারী যারা ব্যক্তি, ধরেন প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, প্রধানমন্ত্রী তো আছে, প্রত্যেককে মনে করতে হবে যে এটা চাকরি না। বুঝতে পেরেছেন? আমাদের এখানে ট্র্যাজেডি হচ্ছে, এরা মনে করে আমরা চাকরি করি।
আপনি আজকে দেখেন, আমার ভালো লাগছে, আজকে পুরা বাংলাদেশে বেগম জিয়ার শোক ছাড়া আর কিচ্ছু নাই। ঠিক 4 আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধু আর শেখ হাসিনার ছবি ছাড়া মনে হচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়া বলে কোনো ব্যক্তিত্ব বাংলাদেশে নাই। এখন এই যে 10ই জানুয়ারি গেল, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন, দেখেছেন কেউ একটা কথা বলে? মানে একটা অদ্ভুত দেশে আমরা বাস করি, মনে হয় যেন সব সুরে সুরে কথা বলে। আমি যেহেতু বিচার বিভাগে 24 ঘন্টা আমার কাজ করি, আমার দুঃখ, অন্যরা যাই করুক, বিচার বিভাগ যদি সরকারকে প্রশ্ন করে না করে, সরকারকে যদি মানে রিভিউর মধ্যে না আনে, তাহলে ভাই কোনো কিছুই টিকবে না। আমাদের প্রতিবেশী দেশের অনেক দোষ আছে, ভারতের বা আরও দূরে পাকিস্তান, ফেইল্ড স্টেট বলে, সেই দুই দেশের বিশেষ করে ভারতের বিচার বিভাগ আছে দেখেই মোদিকে 5 বছর পর পর চরম হিন্দুত্ববাদ হলেও তাকে মানুষের কাছে যেতে হয়। ধন্যবাদ আপনাকে। কিন্তু আমাদের দেশে এই সুযোগটা আমরা কেউ করছি না। কে এম পাটোয়ারি, 5 বছর পর পর মানুষের কাছে যেতে হয়, 5 বছর পর পর যাওয়া হচ্ছে না বাংলাদেশে। ওটা তো আমরা দেখলাম যে 18 বছরে যাওয়া লাগে নাই, বাসায় ছিল, ভোটের আশা লাগে নাই। তো 18 বছর পরে আমাদের তো একটা পাখিকে যদি 18 বছর একটা খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়, তখন ওরা যদি ছেড়ে দেওয়া হয় সে উড়া ভুলে যায়। তো আমাদের বাঙালিরা কিন্তু ওই রকম 18 বছর বন্ধ থাকাতে, খাঁচার মধ্যে থাকাতে ছেড়ে দেওয়ার পরে এখন ভোট সম্বন্ধে দায়িত্ব কী, তার কী করণীয় সেটা জানে না। আমি ওই যে মান্না ভাইয়ের কথার ব্যাপারে আমি সিভিল ইলেকশনের সাথে নিজে কথা বলছি, যে এক জায়গায় উনি ফিট হলেন আর যে আনফিট হলে কীভাবে। উনি বলেন যে এটা তো প্রাইমারি স্টেজ, ডিসিদেরকে বলে দেওয়া হয়েছে, উনি হয়তো একটা পেপার দেয় নাই, পরে সেই পেপারটা অসম্পূর্ণ পেপারটা উনি ফুলফিল করছে। তাছাড়া আমরা তো আছি, আপিলের জন্য আমাদের কাছে আসবে, আমরা দেখবো, আমরা যদি না করি তাহলে হাইকোর্টে যাবে। এখন অনেক স্তর, এটা অনেকে বুঝে নাই দেখে এটা ভুলের জন্য এটা হচ্ছে। এটা আমি এই যে মিডিয়ায় বলতেছি, আমি কিন্তু ওনার ব্যাপারটা আমি সিভিল ইলেকশন কমিশনকে এই কথাটা স্পষ্ট করছিলাম, এটা কী করে হয়, তাহলে আপনারা তো এরকম করতে আসেন, এটা তো ঠিক হচ্ছে না। তখন উনি আমাকে এই কথা বললেন যে না, ওটা হতাশ হওয়ার কিছু নাই, আমাদের কাছে অ্যাপিল করলে আমরা দেখব যদি ওরকম কোনো ভুল হয়। আজকাল অতি উৎসাহিত কিছু লোকজন আছে, এগুলো তো চাকরি করে আসছে আগে, তো ওরা আসছে এগুলি করে একটা ক্যাওস লাগানোর জন্য। নট আনলাইকলি এটা যে আগের গভর্নমেন্টের লগে করে ইলেকশনকে বুন্ডুল করার জন্য এরকম ওনার মতো এরকম প্রমিনেন্ট ফিগার এগুলি ভেজাল বাড়াচ্ছে কিনা সেটাও সরকার দেখার দরকার। আমরা তো নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা হচ্ছে কি, পুলিশ আমাদের প্রোটেকশন দেবে। আমরা কি দেখলাম, দুর্ভাগ্যজনক হলেও সত্য, যে পুলিশকে আর্মি প্রোটেকশন দিতেছে, হেডকোয়ার্টার তারা প্রোটেকশন দিতে পারে নাই। তারপরে আমরা এখানে প্রথম আলোর দেখলাম যেটা, আমি তো দেখবো আমার অভিজ্ঞতাতে কি বলে। আমি বললাম যে আমারে বললো যে এখনও আমাদের নিয়ন্ত্রণের অধীনে, পুলিশ একটা দেয়, প্রেস নোট দেয়, যখন দেখছো যে 10 জন মারা গেছে তখন এটা এখনও আমাদের আইনশৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণের অধীনে, এটা তাদের একটা গদবাধা কথা। কিন্তু আমরা এখানে পুলিশ কমিশনারের থেকে প্রথম আলোর অফিস কতটুকু দূর, তো এখানে মোবাইল পুলিশ থাকে, তো এখানে কেন করতে পারলো না? তাহলে আমি গ্রামগঞ্জে, আমি যুক্তির কথা বলতেছি, আমি অন্য কোনো কথা বলতেছি, আমি নেগেটিভ কথা বলছি না, আমি বলছি যে আমি এটা উত্তর খুঁজতে চাই। তাইলে আমার এইখানে এটা হচ্ছে, আবার স্বরাষ্ট্রমন্ত্রী পাশে দাঁড়ায় আছে, একজন ছাত্র বলছে যে আপনি পদত্যাগ করেন 1 কোটি টাকা দেবো, উনি ফেল করে তাকে আছে। তো এই অনুষ্ঠানটা কি ওসি বা এসপি দেখে নাই? তাহলে ওই যে ছোকরারা যদি ভোটের বাক্সটা নিয়ে যায়, তাহলে কি ওইদের বিপক্ষে দাঁড়াবে? দেখছি আমার মন্ত্রীর এই অবস্থা। তো এখানে তো উচিত ছিল তখনই একটা আইনের আওতা, যে তুমি টাকা সোর্সটা কোথায়, তুমি যে আমার 1 কোটি টাকা দিবা, কতটুকু ডেয়ার হইলে একটা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশের মধ্যে ফেল করে তাকে আছে, যার পরিপ্রেক্ষিতে একজনের পদত্যাগ করছে শুধু কারণ হলো এই। ধন্যবাদ এখন আর আপনাকে। থাকা যায় না। আসবো আপনার কাছে, আমরা ছোট্ট করে বলবো। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে শেষ স্পেল আজকের এই অনুষ্ঠানের সার্বিক নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন? মানে এটাকে স্যাটিসফ্যাক্টরি বলবো সেরকম নয়, আছে বস্তু দিয়ে বিচার, তবু ভোটটা হয়ে যাক। মানে জানেন, এইটুকু কথা বলে আমি শেষ করে দেওয়াই উচিত মনে করি। কেন বলছি, এর চাইতে বেশি তারা কিছু যে করতে পারবেন বা কিছু যে করবেন, এর কোনো লক্ষণ তো আমি দেখছি না। যে কতগুলো এই যে আপনার স্ক্রুটিনি নিয়ে এত সিম্পল বিষয় যে এইখানে সংশোধনের সুযোগ আছে, সেটা জানেই না তারা। না হলে বন্ধ করে দিল কীভাবে, এতগুলো বাতিল করে দিচ্ছে কেমনে, এটা কারেকশন হবে কীভাবে, আগেই করা দরকার ছিল। এখন সিইসি যদি বলেন আমাদের এখানে তো আসে, আমরা দেখি কী করতে পারি, খুবই ভালো কথা বলেছেন তিনি, কিন্তু সেটাও তারা আবার দেখতে হবে যে ওইখানে কোনো প্রভাব ছাড়া হবে। তো ওইখানে যদি এটা দেখেন, তারা তার কোনো আস্থাই রাখতে পারবেন না। তারপরে হচ্ছে মারামারি গোলমাল তো দেখছেন এবং অভিযোগগুলো দেখছেন, তার মানে সবার কাছে গ্রহণযোগ্য, যেটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড বলছি, সেই রকম সবাই ফিল করছেন না। এইটা এনসিপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে সরকার বিশেষ দলের প্রতি ঝুঁকে গেছে, বলছে, জামায়াত ইসলামীও বলছে। তো সেটাই বললাম। আসলে কি ঝুঁকে গেছে? মানে এটা আবার একটা কঠিন প্রশ্ন করলেন, কারণ আমি রাজনীতি করি তো, সবসময় আবার এরকম করে বলা যায় না, কিন্তু কিছু কিছু ঝোঁকার ব্যাপার তো নিশ্চয়ই আছে, এবং সেগুলো নিয়ে অভিযোগগুলো তো শুনেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে
আমাকে একজন ফোন করে জিজ্ঞেস করলো, ভাই এই সরকার কই আছে এখন? তার মানে কই ডক্টর ইউনিভার্সিটি তো কোনো খবরই পাচ্ছি না কোথাও, 10 দিন ধরে তার কোনো খবর নেই, গভর্নমেন্টের কোনো খবর নেই। তখন আমি খেয়াল করে দেখলাম কথাটা ঠিক। কি মনে হচ্ছে, তারেক রহমান আসবার পরে বিএনপি এমনিতে ধরেন বেগম জিয়া মারা যাবার পরে মানুষের তো একটা স্পেশাল সিম্প্যাথি হয়েছে কিন্তু তাদের প্রতি। হতেই পারে যে একটা পার্টি খুব ডমিনেটিং, কিন্তু গভর্নমেন্টের ওই জায়গাটা তো থাকতে হবে। আই এম ভেরি হ্যাপি যে ইলেকশন কমিশন তারেক রহমানকে বলতে পেরেছে যে আপনি না যান, এবং উনি যাননি। কিন্তু বাকি অনেক জায়গায় এরকম আছে যে এই জায়গাতে তারা কোনো হস্তক্ষেপ করছে না, যে সব পয়েন্ট তারা করেছেন এগুলো তাদের রেকটিফাই করা উচিত। খেয়াল করে দেখেন, এখন তো এই 2টো দল 3টে দল বললো, এর মাসখানেক আগে কিন্তু আওয়ামী লীগও বলেছে, কোনো ওই কী বলে উপদেষ্টাদের নাম বলেছে যে এদের নামে এই সমস্ত অভিযোগ আছে। তখনও গভর্নমেন্ট কোনো কিছু করেনি। কারো নামে দুর্নীতির অভিযোগ আছে, কারো ঘুষটার অভিযোগ আছে, কারো বক্তব্যের মধ্যে স্বীকৃতি আছে দুর্নীতির, কিছু করেনি সরকার। আর প্রফেসর ইউনুস হ্যাজ এ বিউটিফুল স্মাইল, ভেরি সুইট স্মাইল অ্যান্ড সুইট ওয়ার্ডস, আর কিচ্ছু নেই তার। উনি কোনো অ্যাকশন কোনো জায়গায় তোর উপরে নিতে পারেন নাই, গভর্নমেন্টও সেটা নিতে পারেনি। ফলশ্রুতি আমি মনে করি যে প্রস্তুতি মানে Okay, জি। ডিপেন্ডস অন, আমি আবার ফাইনালি বলি, ডিপেন্ডস অন মেজর পলিটিক্যাল পার্টিস। যদি তারা ভায়োলেশনে যায় তাহলে কেউ প্রোটেক্ট করবার লোক নেই। ধন্যবাদ আপনাকে। সৈয়দ মামুন মাহবুব, 1 মিনিট। 1 মিনিটই বলছে। এক রোগী অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসছে, তার আত্মীয়রা বলছে তুমি বের হয়ে আসলে কেন এত বড় হসপিটাল থেকে? রোগী বলছে ভয় পেও না। তো বলে এটা তো ডাক্তার বলবেই। বলে ডাক্তার যদি আমাকে বলতো তাহলে ভয় পেতাম না, নার্সরা ডাক্তারকে বলছে যে আপনি ভয় পেন না, অপারেশন করেন। তো বাংলাদেশে আইন শৃঙ্খলার অবস্থা হয়েছে এরকম। আমি আর 10 সেকেন্ডে বলি, যে সুযোগটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার উপদেষ্টারা পেয়েছিল, বিশেষ করে আমাদের বিচারাঙ্গন সহ অনেকগুলো সাংবিধানিক পদে অনেক যোগ্য দল নিরপেক্ষ ব্যক্তিকে তারা বসাতে পারত। আমি এনসিপি বা জামাতের একটা বক্তব্যের সঙ্গে একমত যে সরকার বিএনপির দিকে ঝুঁকেছে, তারা মিন করে। নো, সরকার 3টা দলের দিকে শুরু থেকেই ঝুঁকে আছে। একটা এনসিপি জন্মের আগ পর্যন্ত, আরেকটা এনসিপির পর থেকে, 3টা দলের প্রতি, বিএনপি, জামাত, এনসিপি। এই সরকার একটাই কাজ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যখন যেখানে দরকার একবার বিএনপি নিয়েছে, একবার জামাতকে নিয়েছে, একবার এনসিপিকে। ন্যাচারালি বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ বড় দল, ফলে বিএনপির লোক অনেক সেক্টরে বেশি আছে, তারা বেশি প্রোভাইড হয়েছে, জামাতও প্রোভাইড হচ্ছে। আর এনসিপি রেজিস্ট্রেশন না হয়েও যে মর্যাদা পেয়েছে ইতিহাসে বিরল। ধন্যবাদ আপনাকে। কে এম পাটোয়ারি, আমরা শেষ করবো, 1 মিনিট সময় পাবেন। একজন লোককে ফোন করে বলতেছে, ভাই যে কালকে যে একজন মারা গেল ফেভার, এটা কি আপনি না আপনার ভাই? তো সে বলতেছে যে আমার ভাই। বল তা তো আপনার দেখা যাচ্ছে, ওর দেখা যাচ্ছে না। তো এখন সরকারে তো আমরা কোনো জায়গায় দেখতে পাচ্ছি না, আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেখানেও দেখতে পাচ্ছি না, কোনো দেখতে পাচ্ছে না। কিন্তু এখন আরেকটা কথা বলার দরকার, যেটা যে আমাদের তো যারা দেশপ্রেমিক, একটা ছাত্র নেতা যেখানে এমপি মন্ত্রীতে তার নাম আসে নাই, অথচ ইউনূস গভর্নমেন্ট নিজেই বলতেছে যে আমি তার কাছে শিখবো, তাহলে ওনাকে কেন কনসিডার করলেন না? আমাদের শেষ এখন আরও যেটা আছে যে এই গভর্নমেন্টের আমলে যে রেমিটেন্স, যেটা জানার দরকার, সব ল ফোর্স এজেন্সিও জানার দরকার। আমাদের এরকম দেশপ্রেমিক লোকজনের টার্গেট করছে, যেমন ইরাকে যেমন করছিল, যে সবচেয়ে সেনাপ্রধান আব্দুল কাদেরকে টার্গেট করছে, ওখানে ডোম দিয়ে মেরে ফেলছে। এখানে তারেক সাহেবেরও রিস্ক আছে। আর একটা জিনিস হলো, যারা রেমিটেন্স আনছে, এই দেশের অর্থনীতি যে বৃত্ত তৈরি করতেছে, তারা টার্গেটে আছে। আমরা দেখছি ইন্ডিয়াতে দেখবে আমার আদওয়ানিকে প্রোটেকশন দিয়ে একটা প্রধানমন্ত্রী যতটুকু পুলিশ সিকিউরিটি বা অতটুকু পায়। তো সুতরাং আমাদেরকে যারা দেশকে অর্থনীতিকে ধরে রাখছে, যারা ব্যবসায়ীরা, যেসব লোকেরা রেমিটেন্স আনতেছে, তাদের সিকিউরিটির ব্যাপারে সরকার সচেতন হওয়া উচিত। ধন্যবাদ। এটাও তারা কে এম টার্গেটে পাটোয়ারি, আছে। মাহমুদুর রহমান মান্না, সৈয়দ মামুন মাহবুব। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।